This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিট যেটা মুখ্যমন্ত্রী করেছিল সেটাই রিলিজ এতদিনে ফাঁসি সাজা জয়নগরে 61 দিনে পেয়েছে, আরেকটা ফারাক্কায় 2 মাসে পেয়েছে। সুতরাং সিট অনেক এফিশিয়েন্টলি কাজ করবে, যেটা মুখ্যমন্ত্রী করে দিয়েছে। সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দেয়নি, তাই ওদের জামিন হয়ে গেছে। আর কি বলবো বলুন, আমার কি বলার আছে? আমি তো সিবিআই নই, তাহলে আমি কি করে দিতাম কাজটা? আচ্ছা, এটা চূড়ান্ত হতো। সিবিআই চার্জশিট দিতে পারেনি। সিবিআই ধর্ষণ এবং খুনের সঙ্গে আজকে যাদের জামিন হয়েছে তাদের যোগাযোগটা এস্টাবলিশ করতে পারেনি। তদন্তকারী সংস্থাগুলো মুখে কালো কালি মেখে ঘুরে বেড়ান যে আমরা তদন্তকারী না, আমরা সরকারের খাজাঞ্চি। তৃণমূলের সরকার এবং বাহিনী যা চায় সেই অনুযায়ী চালাবার ব্যবস্থা আমরা যাতে করি, দিল্লি সরকার তারই ব্যবস্থা করে দিয়েছে। প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে যে তাণ্ডব নৃত্য করেছে, তারপর ওখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া আর মুশকিল আছে। ক্রাইম সিনে এতজন লোক কি করে ঢুকলো পুলিশের উপস্থিতি সত্ত্বেও, এবং 14 তারিখ রাত্রে যে ভ্যান্ডালিজম হয়েছিল আপনারা প্রত্যেকেই দেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই চার্জশিটে তথ্য প্রমাণ লোপাটের কোনো বিষয় কেন তুলে ধরলো না? প্রশ্ন অনেক থাকবে, প্রশ্নগুলো আছেও। প্রশ্নগুলো এই জন্যে থাকবে যে এখনো তদন্ত শেষ হয়নি, এখনো বিচার প্রক্রিয়া শেষ হয়নি। আর একটা জিনিস থাকবে, ওই গোয়েবেলস থিওরির মতো নিজের তথ্য প্রমাণগুলো যেগুলো নিজেরা পেশ করতে চাইছেন বা প্রমাণ করতে চাইছেন সেগুলোকেই সঠিক বলে তুলে ধরা। দেখুন, একের পর এক তথ্য প্রমাণ সেগুলো তো দেখিয়েছিল যে আরজিকর শুধু না, পুরো স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে কি পরিমাণ দুর্নীতির একদম ঝাঁতা কলে পড়ে আছে স্বাস্থ্য ব্যবস্থাটা। দেখানো হয়েছিল যে কিভাবে পুলিশ যেটা বলছে, টালা থানা যেটা বলছিল, সেগুলোর মাঝখানে ফাঁক থেকে গেছিল। আর শাসক কি বলেছিল? শাসক বলে গেছিল তারা যেটা বলছে সেটাই ঠিক, অর্থাৎ কোথাও কিচ্ছু নেই। তারা মনে করেছে সন্দীপ ঘোষ তিনি দোষী নন, যত দুর্নীতির অভিযোগই আসুক দোষী নন। সেই জন্যই তো তিনি পদত্যাগ করার পরেই তাকে আরেকটা জায়গায় চাকরি দেওয়া হয়েছিল, বহাল করা হয়েছিল। চাকরি ছেড়ে দিয়েছেন, তাকে তুলে নিয়ে গিয়ে চাকরি দেওয়া হয়েছিল। শাসক আর সরকার কঠিন পরিস্থিতিতে যেগুলো বলেছিল, আজ কি তাহলে সেগুলোই প্রমাণিত? শাসকের কথাগুলোই সত্য বলে প্রমাণিত? দেখুন, প্রমাণিত সত্য আর দোষী প্রমাণিত এর ফারাকের গভীরতাটা বুঝে নিতে হবে। সহজভাবে বোঝার চেষ্টা করছি। শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে, সেটা তার নতুন করে প্রমাণ করার দরকার নেই। খোদ পর্ষদ, শাসক দল, এমনকি সরকার পর্যন্ত দুর্নীতির কথা স্বীকার করে নিয়েছে। এবার দুর্নীতি তো হয়েছে, করেছেটাকে সেটা তো প্রমাণিত হয়নি। এবার সরকারের কেউ দুর্নীতি করা আর সরকার দুর্নীতি করা, এই দুটোর মধ্যে তফাৎ আছে। সেই তফাৎটা ঘোচাতেই তো পার্থ চট্টোপাধ্যায়কে গচাং ফু করা হয়েছিল। দল এবং মন্ত্রিত্ব সব কিছুর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল পার্থকে। অনুব্রত মণ্ডলের মতো বাঘের মতো ফিরে আসার অপেক্ষা করা হয়নি পার্থর ক্ষেত্রে। খেয়াল করে দেখুন, এবার সেই পার্থ আবার জামিনের দোরগোড়ায় এসে পৌঁছলে দরজা তো পেরোবেন, দলের পরে সসম্মানে ফিরে আসবেন না তো। এখানে কিন্তু একটা নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে, কারণ ওই একটা ছোট্ট ক্যাচ, বিচার এখনো শেষ হয়। আরেকটা ক্যাচ, তিনি এখন দলের কাছে কতটা প্রয়োজনীয়, নাকি ইতিমধ্যে যে সমস্ত বিভিন্ন ধরনের অভিযোগ বা ঘটনা তাকে কেন্দ্র করে ঘটেছে বা লোকজন যেগুলো বিশ্বাস করতে শুরু করেছেন, সেটা তার শরীরের ওজনটা কতটা বাড়িয়েছে, তিনি কতটা ওজনদার হয়েছেন। এবার পার্টি যদি মনে করবেন, এটাও একটা বড় প্রশ্ন, যে এই ওজনদার ব্যক্তিকে দলে নিলে সে ওজনটা দলের পক্ষে একটু বেশি হয়ে যাবে কিনা, যাতে দল ডুবতে পারে, নাকি মনে করবে যে এটা এমন কিছু ব্যাপারই না, এটা কলার উঁচিয়ে বলার ব্যাপার, আমরা ছেড়ে দিয়েছিলাম, প্রমাণ করতে বলেছিলাম, পারোনি, ফিরিয়ে নিলাম, কারণ সব ঝুট হ্যায়। আর এখান থেকে একটা নজিরবিহীন হতাশা দেখলাম। আর জানেন তো,
এই প্রথম এটাই হচ্ছে সব থেকে অভূতপূর্ব জিনিস। এই প্রথম এজেন্সির হাতে, দেখুন ধৃত কারোর জামিনের খবরে যারা অভিযোগ করেছিলেন, যাদের কোথাও গিয়ে গোটা বিষয়টার সাথে একটা আত্মিক যোগ, একটা মানসিক যোগ তৈরি হয়েছিল, তাদের হতাশ হওয়ার কারণ আছে। জুনিয়র ডাক্তাররা যেরকম সন্দীপ ঘোষ বা ওই টালা থানার ওসির তার জামিনের খবরে হতাশ হয়ে পড়েছেন। কিন্তু এই প্রথম, ইন্টারেস্টিং পার্টটা এখানে, এই প্রথম এজেন্সির হাতে ধৃত কারোর জামিনের খবরে শাসকের মোরাল এতটা ডাউন হতে দেখলাম। দিল্লিতে ইডি কেসে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। এটা নিয়ে আমি কিছু বলবো না। আই এম ভেরি ডিসহার্টেন। যে কোনো বন্দির একটা অধিকার আছে জামিন চাইবার। এবার কিছু ক্ষেত্রে সেই আবেদন মঞ্জুর হয় না, কিছু ক্ষেত্রে মঞ্জুর হয়। তো সংশ্লিষ্ট বন্দির এবারের যে জামিনের আবেদন, সেটা সর্বোচ্চ আদালত মঞ্জুর করেছেন। এ ব্যাপারে দলের তরফে কোনো মন্তব্য নেই, তার কারণ এটা কোর্টের বিষয়, কোর্টের সিদ্ধান্ত। আজ মনে হচ্ছে সব হতাশাই কষ্টের, কিন্তু সব কষ্ট হতাশার নয়, কিছু হতাশা দলীয় সমীকরণেরও। পার্থ চট্টোপাধ্যায় একমাত্র সর্বোচ্চ নেতা যার পাশে দল কখনো দাঁড়ায়নি, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে বাকি নেতাদের মতো সেই কেন্দ্রীয় এজেন্সি ধরেছিল। এবার একে একে সবাই ছাড়া পাচ্ছে, শাসক তৃণমূল কলার তুলে বলছে, দেখলেন তো, বলেছিলাম এগুলো সব কেন্দ্রের প্রতিহিংসা। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে সেটা জোর দিয়ে বলা মানে রাজনীতির অঙ্কে ক্লিনচিট দেওয়া। পার্থকে যদি ক্লিনচিট দিতে হয় তাহলে তো ফের মহাসচিব পদটা তার জন্য আবার তৈরি করে সেখানে সিংহাসনটা এইভাবে বসিয়ে দিতে হয়। আচ্ছা, মহাসচিব যদি নাও হয়, অ্যাটলিস্ট সিনিয়র নেতা হিসেবে তাকে তো দলে নিয়ে নিতে হয়। তিনি পদত্যাগ করেননি, আর আদালত বলে দিয়েছে যে যতদিন না দোষী প্রমাণিত হচ্ছেন আপাতত তিনি ওই বিধায়ক তো থাকবেনই। ফলে তিনি যদি পুরোদস্তুর রাজনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত হয়ে যান, আটকানো যাবে। আচ্ছা, সেক্ষেত্রে মানে তিনি কোন ব্যানারে এই মুহূর্তে জনসেবা করবেন জামিন পেয়ে যখন বেরোবেন? খুব ইন্টারেস্টিং পরিস্থিতি। অন্তত রাজনৈতিক বাধ্যবাধকতাতেও পার্থকে খানিকটা সাম্রাজ্য ফিরিয়ে দেওয়ার মানেটা কী হবে বুঝতে পারছেন? ফিরহাদ হাকিম প্রাক্তন শিক্ষা আর শিল্পমন্ত্রীকে একসময় সহকর্মী বলতে লজ্জা পেয়েছিলেন। ফের তাকে তাহলে কোথাও গিয়ে সহকর্মী, সতীর্থ বলতে হবে, মানতে হবে। কুণাল ঘোষ আরজিকর কাণ্ডের ওই মানে প্রবল মানে দুর্যোগময় সময় একা কুম্ভের মতো গড় রক্ষা করেছেন। সেই তিনিও পার্থ চট্টোপাধ্যায়কে যা খুশি বলে এতদিন অ্যাটাক করেছেন। জামিনের পর ফিরে এলে তিনি কী করবেন? ওয়েলকাম নোট গাইবেন নাকি ক্ল্যাশ অফ টাইটান্স হবে? সেখান থেকেই খানিকটা ইডির প্রতি হতাশাটা বেরিয়ে এসছে। এই একমাত্র ঘটনা দেখলাম, একই সঙ্গে সাধারণ মানুষেরও হতাশা, রাজনৈতিক নেতাদেরও হতাশা, বিরোধীদেরও হতাশা, শাসকেরও হতাশা, সবই একটা এজেন্সিকে কেন্দ্র করে। তবে এই ঘটনায় আরও একটা নজিরবিহীন ব্যাপার দেখছি। একটা ব্যাপার হলো যে এই সাধারণত জামিন যে পায় তাকে শর্ত দেয় আদালত। এক্ষেত্রে তদন্তকারীকে শর্ত দিয়েছে সুপ্রিম কোর্ট, নির্দিষ্ট সময়ের মধ্যে সাক্ষী প্রমাণ, তাদের বয়ান সব কিছু নিতে হবে, তারপর জামিন হবে, যাতে তথ্য প্রমাণ লোপাটের বিষয়টা না থাকে। বিধায়ক থাকলেও মন্ত্রিত্ব পাবেন না পার্থ চট্টোপাধ্যায়। আচ্ছা, এই যে এইভাবে নিশ্চিত করে বলে দেওয়া হলো যে যাবতীয় তথ্য প্রমাণ বয়ান একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, এটার মাধ্যমে কি তদন্তকারীদের আলটিমেটাম দেওয়া হলো? জানি না। একটা মামলার ফল বা একটা মামলার প্রভাব অন্য মামলাতেও পড়ে কি না সেটাও জানি না। এমনিতেই ইডির মামলায় জামিন হলেও সিবিআই মামলায় বন্দি পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু তাও এবার তো তিনি হতাশার বদলে খানিকটা হলেও আশা দেখবেন, কারণ সেখানেও তো এই রায়ের প্রভাব তো খানিকটা হলেও পড়বে। তবে একমাত্র পার্থ চট্টোপাধ্যায় বাদে সব পক্ষই দেখলাম
কোনো না কোনো ক্ষেত্রে হতাশ। এটা সচরাচর দেখা যায় না, কিন্তু একজনকে দেখতে পাইনি, অর্পিতা মুখোপাধ্যায়, যাকে পার্থবাবুর বান্ধবী বলে দাবি করা হয়েছিল, তিনিও কি হতাশ? এটা 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 জানাটা দরকার। আর আরেকটা ছোট্ট বিষয় জানার দরকার, ওই যে মানে দেখুন জামিন হয়ে গেল, এরপর তো আরও গলার জোর বাড়িয়ে তারা বলতেই পারবেন তারা নিরপরাধ, তারা কিচ্ছু করেননি। আচ্ছা, তার মানে যদি নিরপরাধ হয়, যা যা করেছেন সমস্ত কিছু বৈধ। আমাদের জানার আগ্রহ জাস্ট একটাই, যে টাকার পাহাড়টা দেখা গেছিল, যেটাকে না অর্পিতা না পার্থ চট্টোপাধ্যায় সবাই বলেছিল ওটা আমার নয়, এবার কি কেউ বলবেন ওটা আমার? অবশ্যই নজিরবিহীন, কারণ এই 2 মাসের মধ্যে অনেক কিছু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে করতে বলা হয়েছে। মানুষকে বিভিন্ন জামিনের শর্ত দেওয়া হয়, এখানে প্রসিকিউশনকে শর্ত দেওয়া হলো, এবং প্রসিকিউশনকে এই 2 মাসের মধ্যে এই সম্পূর্ণ জিনিস কমপ্লিট করতে বলা হলো। যদি এগুলো কমপ্লিট নাও করেন তাও কিন্তু উনি 1 তারিখে রিলিজ হবেন। পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তি পাওয়ার পরে, মানে জামিন পাওয়ার পরে ফিরহাদ হাকিম মহাশয় কেন এত হতাশ হয়ে গেলেন, এটা তো উনিই জবাব দিতে পারবেন। আমরা জানি উনি কেন হতাশ হলেন। এভিডেন্স থাকার পরেও 2 বছর ধরে ইডি সিবিআই ঠিক কোন খিচুড়ি পাকিয়েছেন, যার জন্য এখন মহামান্য কোর্টকে তাকে জামিন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো। বিচার ব্যবস্থা যেন মাকড়সা জালের মতো, প্রভাবশালীরা ছাড়া পেয়ে যাবে এবং আমাদের মতো যারা গরিব ঘরের সন্তানরা তারা শেষ পর্যন্ত নিয়োগের দরজা কখনোই হয়তো খুলতে পারবো না। বিচারের বাণী নিভৃতে কাঁদে, তা আমরা দেখেছি একে একে সকলেই জামিন পেয়ে গেছেন। আজকে মূল কিংপিন পার্থ চ্যাটার্জিও জামিন পেয়ে গেলেন। 90 দিন সময় দেওয়া হয়েছে, যতদূর আমরা জানতে পেরেছি। তার মধ্যে চার্জশিট দিতে হবে, চার্জশিট দিলে পরে অবশ্যই তিনি দোষী প্রমাণিত হবেন, জেলের ভেতরে থাকবেন। সবার মধ্যে এরকম হতাশা দেখে না সেই সিরাজদৌল্লার কথা মনে পড়ে যাচ্ছে, মানে বাস্তব না, নাটকের মঞ্চের সিরাজ। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, নাটকের বিশুদ্ধ বাংলা এই সংলাপটা যার মুখ থেকে বেরোতো, বাস্তবে সেই সিরাজদৌল্লার শরীরে 1 বিন্দু বাঙালি রক্ত ছিল না। তিনি তুর্কি এবং আরবি বংশোদ্ভূত ছিলেন, কিন্তু বংশে কি আসে যায়। প্রথমত সিরাজ এই বাংলার নবাব ছিলেন, আর দ্বিতীয়ত নাটকে তার মুখে এই ডায়ালগটা যিনি দিয়েছিলেন সেই শচীন্দ্রনাথ সেনগুপ্ত আদ্যপান্ত বাঙালি ছিলেন। পাশাপাশি মানে নাটক লেখার পাশাপাশি শচীন্দ্রনাথ সেনগুপ্ত সাংবাদিকতাও করতেন। শচীন্দ্রনাথের জন্ম বাংলাদেশের খুলনা জেলার সেনহাটি গ্রামে। তার বাবা সত্যচরণ সেনগুপ্ত ছিলেন বিপ্লবী প্রফুল্ল চাকির বন্ধু। শচীন্দ্রনাথের লেখা নাটক এপার বাংলায় মাধ্যমিকের সিলেবাসে আছে। কেন এতগুলো কথা বললাম? কারণ এইখানেই তো যাবতীয় গোল। ইউনুসের বাংলাদেশ কি বাঙালি হিন্দুর লেখা নাটক ছুঁয়ে দেখবে? তার থেকেও বড় কথা, ওপার বাংলায় প্রফুল্ল চাকি বা শচীন্দ্রনাথ সেনগুপ্তর মতো গুণী বাঙালি হিন্দুর কদর আর কি আছে? কদিন আগেও ফরহাদ মাজহারের মতো 2-1 কথা শুনে কিন্তু মনে হচ্ছিল সবাই তো বাঙালি, নিশ্চয়ই মননে এপার ওপার এক প্রগতিশীল কেউ থাকবেন না। হয় নাকি বাঙালিরা চিরকাল এখনও, যে জন্য বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। তো এই ভাবনা চিন্তার কোথাও গিয়ে শরিক তো ওপার বাংলার বাঙালিরাও। মনে হতো, জানেন তো, মনে হতো যে নিশ্চয়ই ওই বললাম হতাশার মধ্যেও ছোট্ট ছোট্ট কিছু কিছু আশা লুকিয়ে থাকে। হতাশা শব্দটার মধ্যে যেহেতু আশা রয়েছে, ওরকম মনে হতো ওপারেও নিশ্চয়ই শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন এখনও আছেন। আর তার মধ্যে যখন ফরহাদ মাজহারকে দেখলাম, যিনি ওই মোহাম্মদ ইউনুসের ডাকা বৈঠকে তারই সামনে দাঁড়িয়ে মুখের ওপর চিন্ময় কৃষ্ণ দাসের মতো হিন্দুকে সন্ত বলে দিলেন, কেন সনাতনীদের ওখানে ডাকা হলো না, তাহলে এই বৈঠকের কি মানে, সেই প্রশ্ন তুলে দিলেন। অথবা পরিষ্কার বলে দিতে পারলেন যে সংখ্যালঘুদের ওপর এই যে অত্যাচার চলছে সেটা সত্যি, এবং তার ফলে গোটা বিশ্বে বাংলাদেশ সম্পর্কে ছিচিৎকার চলছে। তখন মনে হয়েছিল আছেন, এরাই ভরসা। মুশকিল হচ্ছে আজকের দিনটা না সব উল্টো হওয়ার দিন। আমি এখানে কিন্তু সনাতন যে জোটটা হয়েছে সম্মিলিত জোট, তাদের কাউকে এখানে আছেন কিনা আমি দেখছি না। চিন্ময় কৃষ্ণ দাস
ইতিমধ্যে সরকার তাকে গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ আইনের দ্বারা একজন নাগরিককে, তিনি একজন সন্ত, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময় সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে কথাটা বলছি। এতগুলো মানুষ মারা গেল, এতগুলো ছেলে পঙ্গু হয়ে রয়েছে, সেখানে আমরা এখানে বাংলাদেশকে একটা জঘন্য দেশ হিসেবে, যেখানে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এইভাবে আমরা আমাদের কাজকে সারা পৃথিবীতে আগে করা হচ্ছে। এই কথাগুলো যখন শুনেছিলাম, বিশ্বাস করুন ফরহাদ মাজারকে সিরাজদৌল্লা বলে ভেবেছিলাম, যিনি চোখের সামনে বাংলাদেশের ভাগ্যাকাশে এই দুর্যোগের ঘন ঘটা দেখে চিন্তিত। জাতির সৌভাগ্য সূর্য পদ্মার জলে অস্ত যাচ্ছে বলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মনে হচ্ছিল কি জানেন, মোহাম্মদ ইউনূস কত বড় আহাম্মক যে ফরহাদ মাজারের মতো মুক্তমনা বুদ্ধিজীবীকে এই সাজানো নাটকে পার্ট দিয়েছিলেন। বাংলাদেশের বাঙালির মনন, বাংলাদেশের বাঙালির বুদ্ধিবৃত্তির ওপর সিরিয়াসলি বলছি, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, আবেগ যেগুলো ছিল, এগুলো অস্বীকার করতে পারি না আজও, সেগুলো আবার পুনরুজ্জীবিত হয়ে গেছিল ফরহাদ সাহেবের কথায়। মনে হচ্ছিল কেউ না কেউ তো আছেন, ওখানে আছেন, তিনি সত্যি কথাটা ঠিক জায়গায় জোর গলায় বলতে পারেন। বললাম দিনটা পুরো উল্টো ঘটার। সেই সমস্ত আশায় আজ জলকে ঢেলেছেন জানেন ফরহাদ মাজার নিজে। দুদিন আগে যিনি বলেছিলেন লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে, সংখ্যালঘুদের নির্যাতনের খবরে বাংলাদেশের নামে গোটা বিশ্বজুড়ে ছিছি হচ্ছে, সেই তিনিই বুঝিয়ে দিলেন বাংলাদেশের সংখ্যাগুরু বাঙালির বোধ বুদ্ধির ওপর ভরসা রাখাটা বোকামো। দেশপ্রেম এক জিনিস, দেশপ্রেমী সবাই, এবং একজন দেশপ্রেমীকে আরেকজন দেশপ্রেমী সম্মান করবে। কোনো বাংলাদেশি যদি তার নিজের দেশ সম্পর্কে গর্বিত হন, তিনি নিজের দেশের সম্মান রক্ষার্থে কোনো কিছু করেন, আমরা যারা গর্বিত ভারতীয় তারা তাকে সম্মান করব, তার বোধ বুদ্ধি চিন্তাভাবনাকে অবশ্যই সম্মান করব। কিন্তু যদি দেখেন সে দুটো নেই, গোটা কিছুর বদলে একটা অদ্ভুত কি বলবো উদার চিন্তা তো বলা যাবে না, আর যেটা পড়ে রইল সেটাও তো উন্মাদনা, বোধ বুদ্ধি সবটাই তার মানে আসলে মোহাম্মদ ইউনূসের কাছে আপাতত বন্ধক দেওয়া। মোহাম্মদ ইউনূস তাকে ওই সভায় এনে ভুল কিছু করেনি, ওটাও নাটকেরই পার্ট ছিল। লোকের কাছে উল্টো মতকে তিনি কতটা প্রতিষ্ঠা করতে দেন, চোখের সামনে দেখতে দিয়েছিলেন লোকজনকে। মোহাম্মদ ইউনূস কতটা সহ্যশীল, সহনশীল, তার বিরুদ্ধ মতকে তিনি কখনো অসম্মান করেন না, তাদেরও বক্তব্য রাখার সুযোগ দেন। সুতরাং তার বিরুদ্ধে কোথাও গিয়ে এই রকমভাবে অভিযোগ যে সংখ্যালঘুদের প্রতি তিনি অত্যাচার করছেন বা আওয়ামী লীগের প্রতি অত্যাচার করছেন, এগুলো সব মিথ্যে। বিরোধীদের প্রতিও তার যথেষ্ট সহানুভূতি রয়েছে, সহনশীলতা রয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে এরা সবাই ওই বললাম বোধ বুদ্ধি এখন মনে হচ্ছে মোহাম্মদ ইউনূসের কাছে গচ্ছিত রেখেছেন, বন্ধক রেখেছেন, আর মোহাম্মদ ইউনূস সেগুলো মৌলবাদীদের কাছে গচ্ছিত রেখেছেন।